তো এখানে প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি। আমরা যদি কতগুলো প্রোগ্রামকে একসাথে করি তাহলে সেটা হয়ে যায় সফটওয়্যার। আর হচ্ছে এই সফটওয়্যার যেটা সেটা হচ্ছে কতগুলো কাজ করে। যে কাজগুলো কেমন? কাজগুলো হচ্ছে আপনার এরকম যে এগুলো হচ্ছে হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করে। এটা আমরা পড়েছিলাম। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে সফটওয়্যার যতগুলো আছে সবগুলোকে আমরা ২ টা ক্যাটেগরিতে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখন এই যে ভাগ করি ২ ভাগে, এটা হচ্ছে আমরা ভাগ করি আ কাজের প্রকৃতি অনুসারে, কাজের ধরন অনুসারে। তো সিস্টেম সফটওয়্যার যেটা ছিল সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা এই সিস্টেম সফটওয়্যারটাকে ডিটেইলস পড়ব। গত ক্লাসে আপনাদের আমি ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছি যেন এই যে ক্যাটেগরি গুলো আপনাদের মাথায় থাকে। কারণ এখানে অনেকগুলো সাব ডিভিশন আছে। একটা থেকে আরেকটাতে চলে গেলে সেখান থেকে আবার ভাগ আসবে। এতগুলো ভাগ হয়তো মনে রাখা একসাথে টাফ। তাই আমি এটা আগেই আপনাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছি। যে আমরা যতগুলো সফটওয়্যার আছে এই সবগুলোকে আমরা ১ম এ ২ টা ক্যাটেগরিতে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার যেগুলো আছে সিস্টেম সফটওয়্যার সেগুলোকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করি। তার মধ্যে ছিল অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম। তো আজকে আমরা এই অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আ সাউন্ড নাকি শুনতে পাচ্ছেন না? সাউন্ড তো ঠিকই থাকার কথা। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে স্পষ্ট? জি স্যার, ক্লিয়ার, একদম অল ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে শুনতে পাচ্ছি কার স্যার, সমস্যা ক্লিয়ার। হচ্ছে? ওকে, ওকে। ঠিক আছে। তাহলে একজনের সমস্যা হচ্ছে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আ আমাদের যেটা করতে হবে আমাদের আজকে এই ডিটেইলস পড়তে হবে কোনগুলো? আমাদের এই পার্ট গুলো ডিটেইলস পড়তে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানের সিস্টেম সফটওয়্যার যেটা আছে এটার সম্পর্কে আমি আগে বলেছিলাম সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো মূলত দেখে। তো এর মধ্যে কি, কি আছে? যেমন হচ্ছে আপনার আমরা যখন অপারেটিং সিস্টেম চালাই কম্পিউটারে যে এই যে Windows 10, Windows XP, হ্যাঁ? Windows সিরিজের যেগুলো আছে বা অন্যান্য যেগুলো আছে Vista, 98 এই সবগুলো জিনিসই এই সবগুলো সফটওয়্যারই সিস্টেম সফটওয়্যারের আওতার মধ্যে আছে। আবার যখন হচ্ছে আমরা কোন একটা আ সিডি ড্রাইভ বা হচ্ছে কোন একটা প্রিন্টার বা কোন একটা ডিভাইস ধরেন একটা রাউটার আপনি নিয়ে আসলেন, এটা ইনস্টল করলেন, পিসির সাথে কানেক্ট করলেন। এই জিনিসগুলো আসবে হচ্ছে ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভারের আওতায়। কারণ এগুলো কানেক্ট করতে গেলে কিছু সফটওয়্যার লাগবে। এরপরে যেটা আছে সেটা ছিল হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে আমাদের আ অন্যান্য কিছু কাজ আছে, সেই কাজের জন্য ব্যবহার করা হয়। এটা নিয়ে আমি একটু পরে বলছি। তো তার আগে এখন একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখানে সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যে মূল পার্থক্যটা, মানে যেখানে আমাদের এটা মনে রাখতে হবে এইজন্য আপনার অপশন থেকে বের করতে হবে যে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনি অপশনে দেখবেন সবই চেনা আপনার জানা কিন্তু আপনি এখান থেকে আলাদা করতে পারছেন না। তো সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে আমাদের জেনারেল পারপাস এ আমরা যেগুলো ব্যবহার করি আমাদের বিভিন্ন খুঁটিনাটি কাজের জন্য, বিভিন্ন সুবিধার জন্য যেগুলো ব্যবহার করলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে এটা খুঁটিনাটি কাজের জন্য না, এটা ছাড়া চলবেই না। যেমন আপনি একটা ল্যাপটপ বা একটা মোবাইল বা একটা কম্পিউটার, আপনার মোবাইলে যদি হচ্ছে অ্যান্ড্রয়েড না থাকে বা অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে আপনি মোবাইল নিয়ে আপনি কোনো অপশন পাবেন না খুঁজে, কোনো কিছু চালাতে পারবেন না। তো ল্যাপটপে যদি অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে আপনি ল্যাপটপের কোনো কিছু ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মাস্ট বি সফটওয়্যার, এটা আমাদের লাগবেই। আমাদের জন্য এটা জরুরি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা যদি আমাদের হার্ডওয়্যার গুলাকে কন্ট্রোল করতে চাই অথবা এক কথায় বললে আমাদের যে সিস্টেম সফটওয়্যার গুলো আছে, তো আমরা যদি হচ্ছে আমাদের সাথে আমাদের কম্পিউটারের বা হার্ডওয়্যারের কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমাদের সাথে কম্পিউটারের কানেকশন তৈরি করবে কে? সিস্টেম সফটওয়্যার মাঝখান থেকে সে কি করবে? যোগসূত্র তৈরি করবে আমাদের মধ্যে এবং হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে। এটা করবে। তো এই সিস্টেম সফটওয়্যারের যে অপারেটিং সিস্টেমটা আছে, আমরা এখন একটু অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়বো। এইটা হচ্ছে আপনার বিসিএস এর সিলেবাসে ডিরেক্ট উল্লেখ আছে এই অপারেটিং সিস্টেমের কথা। তো যেহেতু এটা ডিরেক্ট উল্লেখ আছে তাই এটা হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। তো ১ম যে অপারেটিং সিস্টেমের কথা আমরা বলব, সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম গুলো আছে এটা হচ্ছে কি করে? সিস্টেম সফটওয়্যারের কাজ আমি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে সকল হার্ডওয়্যার এবং যে সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে এরকমই বিষয়টা। তো অপারেটিং সিস্টেমটা কি করবে? কি পরিচালনা করবে? আমাদের যে সফটওয়্যার গুলো আছে এবং হার্ডওয়্যার গুলো আছে সেগুলোকে পরিচালনা করবে। তো এখন আমাদের সফটওয়্যার কোনগুলো আছে কম্পিউটারে? দেখেন আমাদের সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম বাদে অন্যান্য যে আপনি অ্যাপস গুলো চালান বা অন্যান্য যে সফটওয়্যার গুলো চালান, আমি যদি মোবাইলের কথা ধরি, মোবাইলের একটা হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে সবকিছুকে ধারণ করে রেখেছে। তার মধ্যে আপনার একটা Facebook অ্যাপ আছে বা অন্যান্য একটা আপনি অফিসের একটা অ্যাপ আছে বা Gmail এর একটা অ্যাপ আছে। তো এই যে সফটওয়্যার গুলো আছে, এই সবগুলোকে নিয়ন্ত্রণ করবে
এগুলাকে হচ্ছে পরিচালনা করতে সহায়তা করবে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমি যদি একটু অন্যভাবে বলি, ধরেন আপনার অনেকগুলো বই আছে। তো আপনার বইগুলো আপনি ক্যাটেগরি করে সুন্দর করে সাজাবেন। কোথায় সাজাবেন? একটা আ বুক শেলফ এ সাজাবেন। তো এই বুক শেলফটাকে আমি ধরতে পারি একটা অপারেটিং সিস্টেম। জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য বুক শেলফটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যে হচ্ছে এই সবগুলো বইকে একটা সিনক্রোনাইজ ওয়ে তে গুছাচ্ছে, রাখছে। যেখান থেকে আমাদের ব্যবহার করতে সুবিধা হচ্ছে বইগুলো। অর্থাৎ আমি খুব সহজেই বিভিন্ন জিনিসকে আলাদা, আলাদা করে রাখতে পারছি। এবং এই বুকশেলফটা সবগুলো বইকে নিয়ন্ত্রণ করছে। কোনটা কোথায় থাকবে না থাকবে। তো আমাদের হচ্ছে কম্পিউটারে বা হচ্ছে মোবাইলে আমরা যখন সফটওয়্যার গুলো রাখি, তখন এই সফটওয়্যার গুলো সেইম কি করে হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা এগুলাকে কন্ট্রোল করে। তাহলে এখানে এই অপারেটিং সিস্টেম যেটা আছে এটার একটু হিস্ট্রি আমাদের হালকা জানতে হবে। আমাদের অপারেটিং সিস্টেম যেটা আছে সেটা হিস্ট্রিটা আমরা একটু জানবো। এই বেসিক যে হিস্ট্রিটা শুরু হয় অপারেটিং সিস্টেমে, সেটা হচ্ছে আপনার আ ১৯৫১ সালের দিকে। তখন হচ্ছে এখানে ১৯৫১ সালের দিকে এটা হচ্ছে ১ম মেইন ফ্রেম যে কম্পিউটারটা আছে, মেইন ফ্রেম কম্পিউটারটা অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমি বলেছিলাম আপনাদের যে বাংলাদেশের যে ১ম যে কম্পিউটারটা ছিল, বাংলাদেশের ১ম যে কম্পিউটারটা ছিল সেটা ছিল একটা মেইন ফ্রেম কম্পিউটার। তো এইজন্য এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন, আ কথাটা হচ্ছে যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা ১ম চালু হয় বা শুরু হয় সেটা হচ্ছে ১৯৫১ সালের দিকে। ১৯৫১ সালে ১ম একটা অপারেটিং সিস্টেম চালু করা হয় বা তৈরি করা হয়। সেটা করা হয়েছিল এইজন্য যে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে সেগুলোর কাজ করানোর জন্য। তো এখন এই যে অপারেটিং সিস্টেমের যে কাজটা, অর্থাৎ হার্ডওয়্যারের সাথে কি করে মানুষের যোগসূত্র তৈরি করে। এটা যখন ১ম মেইনফ্রেম কম্পিউটার আসছিল, মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে ২য় প্রজন্মের একটা কম্পিউটার। তো এই ২য় প্রজন্মের মেইনফ্রেম কম্পিউটারে ১ম হচ্ছে অপারেটিং সিস্টেমটা চালু হয় কোনটা? আ আমাদের যে অপারেটিং সিস্টেম গুলো আমরা দেখছি সেগুলোর ১ম যে ভার্সন গুলো আছে। তবে হচ্ছে আপনার ওই সময় যে কম্পিউটার গুলো ছিল বিশাল বড়, বড় ছিল। ঠিক আছে? ওই কম্পিউটারের ধরনগুলো আলাদা ছিল। তো আমরা যেসব কম্পিউটার এখন ব্যবহার করে অভ্যস্ত, আমরা যেসব পিসি গুলো দেখছি, পার্সোনাল কম্পিউটার গুলো দেখছি, তো সেইসব কম্পিউটারের জন্য যে অপারেটিং সিস্টেম করা হয় সেগুলো মোটামুটি হচ্ছে একটা ভালো জায়গায় এসেছিল। অপারেটিং সিস্টেমের একটা লেভেল এসেছিল যে এই অপারেটিং সিস্টেম গুলো মোটামুটি হচ্ছে ব্যবহার করে একটা স্বাচ্ছন্দ্য বোধ আসছিল। তো এইটা হচ্ছে ১৯৭১ সালের দিকে। ১৯৭১ সালের দিকে যখন পার্সোনাল কম্পিউটার তৈরি করা হয়, তখন পার্সোনাল কম্পিউটারের জন্য পূর্ণাঙ্গভাবে কিছু অপারেটিং সিস্টেম তৈরি করা হয়। তার মধ্যে ১ম যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটার নাম ছিল সিপিএম। ১ম যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা ছিল, সরি, পিসিএম। আপনাদের একটা শিটে আমি দিয়েছি হচ্ছে আপনাদের, আচ্ছা এটা পিসিএম হবে। এটা হয়তো ভুলে আপনাদের ইয়ে হয়ে গেছে। তো ১ম যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে পিসিএম। মনে রাখতে হবে পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তো ১ম যে অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে ১৯৭১ সালে আসে। তো আমরা এখানে ২ টা ইম্পোর্টেন্ট তথ্য ভালো করে পড়বো। আপনাদের শিটে এটা পাবেন। সেটা হচ্ছে ১৯৫১ সালে ১ম যে অপারেটিং সিস্টেমটা আসে সেটা হচ্ছে আপনার মেইনফ্রেম কম্পিউটারের জন্য। এরপরে ১৯৭১ সালে যে অপারেটিং সিস্টেমটা আসে সেটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য। তো এখন এই পার্সোনাল কম্পিউটারের আমরা যখন তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে পড়বো, তখন দেখবো যে পার্সোনাল কম্পিউটারের যখন আসে তখন IBM কোম্পানি এখানে কাজ করে এবং তার সাথে হচ্ছে মাইক্রোসফট একসাথে যৌথভাবে কাজ করে। তখন আমরা এটা ডিটেইলস করব। তো আপাতত আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ১ম অপারেটিং সিস্টেম চালু হয় ১৯৫১ সালের দিকে এবং ১৯৫১ সালের পরে তারপরে যে অপারেটিং সিস্টেম আসে সেটা হচ্ছে আপনার ১৯৭১ সালের দিকে। ১৯৭১ সালের দিকে সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটারে ১ম ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেমটা। পার্সোনাল কম্পিউটারে ১ম ব্যবহার করা হয়। তো এখন দেখেন এই অপারেটিং সিস্টেমের নামগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। নামগুলোর পাশাপাশি আপনার হচ্ছে আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আপনার এই কোন অপারেটিং সিস্টেম গুলো কাদের। তার মধ্যে হচ্ছে আমরা সবাই হচ্ছে যে এমএস যেটা আছে, এমএস অনেক জায়গায় দেখবো এমএস ডস, ঠিক আছে? বা হচ্ছে মাইক্রোসফট অফিস আমরা যেগুলোকে বলি। তো এগুলো এমএস, তো এমএস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠানের যেগুলো তৈরি করা সেগুলোর সাথে এমএস থাকে। অনেক সময় এটা ডিটেইলস বলা থাকে মাইক্রোসফট। অনেক সময় ডিটেইলস থাকে না, অনেক সময় শুধু এমএস লেখা থাকে। তো এখন দেখেন এই যে ১ম যখন হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল তখন ছিল এটা পিসিএম। তো এরপরে যেসব অপারেটিং সিস্টেম গুলো আসে, অর্থাৎ যেগুলো আমরা এখন ব্যবহার করছি। তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে অপারেটিং সিস্টেমটা বেশি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের, যেগুলো আমরা বলি হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ যেগুলো আছে, এমএস উইন্ডোজ। এমএস উইন্ডোজ যে সফটওয়্যার গুলো আছে বা হচ্ছে অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখন পর্যন্ত। তো এমএস উইন্ডোজ এর অনেকগুলো ভার্সন আছে যেগুলা এখন যেমন উইন্ডোজ 10 আমরা ইউজ করছি। তার আগে হচ্ছে 7 বা হচ্ছে 7 টা খুব জনপ্রিয় হয়েছিল। তারপরে এক্সপি টা অনেক জনপ্রিয় হয়েছিল। তার আগে ভিস্তা টা অনেক জনপ্রিয় হয়েছিল।
তারপর হচ্ছে যে 98 এটা খুব জনপ্রিয় হয়েছিল। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেম গুলো আছে তার মধ্যে আপনার কি শোনেন সেটা হচ্ছে ইউনিক্স আছে। ইউনিক্স আপনাকে আলাদা করতে হবে যে নিজের কোনটি অপারেটিং সিস্টেম। ৪ টা যদি থাকে সেখান থেকে আপনি আলাদা করবেন যে কোনটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম। তো আমি আপনাদের যে লিস্টটা দিয়েছি সেখানে ৭-৮ টা বা ৯ টা থাকার কথা। তো এই ৮-১০ টা পড়লে ইনশাআল্লাহ কমন পড়বে। কারণ এগুলো হচ্ছে একেবারে মোস্ট কমন এবং হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইউনিক্স আছে, লিনাক্স আছে। ইউনিক্স, লিনাক্স আছে। তারপর হচ্ছে জেনিক্স আছে। তো ইউনিক্স, লিনাক্স, জেনিক্স। আপনারা শুনেন ভালো করে আমি প্রশ্ন ধরব আজকে ক্লাস শেষে। ইউনিক্স, লিনাক্স, জেনিক্স একসাথে পড়েন যে ইউনিক্স, লিনাক্স, জেনিক্স এই ৩ টা হচ্ছে আ ১ম দিককার কিছু অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এই ৩ টা। তারপর হচ্ছে MS-DOS, PC-DOS। MS-DOS, PC-DOS। তো এই পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আর এমএস হচ্ছে মাইক্রোসফট যে মাইক্রোসফট এর শর্ট ভার্সন হচ্ছে এমএস। আর ডস মানে হচ্ছে ডিওএস, ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো এই আপনারা হচ্ছে এখানে অনেক জায়গাতেই কয়েকটা শব্দ পাবেন। আমি এগুলো একটু লিখি আপনাদের জন্য। এগুলো পুনরূপগুলো বইয়ে থাকে না। আপনারা হচ্ছে আপাতত ২-৩ টা জিনিস লিখে রাখেন। সেটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম পড়তে গেলে আপনারা দেখবেন হচ্ছে এরকম ওএস লেখা আছে। তো ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম এটা আমরা জানি। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেমকে মিন করে। আমরা পাবো ওএস পাবো। অনেক জায়গায় পাবো হচ্ছে ডস, ডিওএস। অপারেটিং সিস্টেমের নামগুলো যখন পড়তে যাব তখন হচ্ছে আমরা এগুলা পাবো। তারপর হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে এমএস। এমএস হচ্ছে মাইক্রোসফট। এমএস মানে হচ্ছে মাইক্রোসফট। এই শব্দগুলো আমরা অপারেটিং সিস্টেম পড়তে গেলে পাবো। এটা খুবই কমন একটা বিষয়। এটা পাবো আমরা। আচ্ছা এখন আপু একজন হাত তুলেছেন। আপু প্রশ্ন করবেন? প্রশ্নগুলো করতে পারেন। স্যার, হ্যালো হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, আমি না আসলে ওই ১৯৫১ সালের অপারেটিং সিস্টেম আর ১৯৭১ সালের অপারেটিং সিস্টেম এই ২ টা ব্যাপার ক্যাচ করতে পারি নাই। আবার একটু রিপিট করবেন প্লিজ? সিউর, সিউর। আচ্ছা ঠিক আছে বলছি। আচ্ছা তো ১ম ১৯৫১ সালের দিকের যে কম্পিউটার গুলো ছিল সেগুলো আর নরমাল আমাদের পিসি ছিল না। মানে পার্সোনাল কম্পিউটার ছিল না। আমরা এখন যেগুলো টেবিলে ব্যবহার করছি, আমাদের টেবিলে বা আমাদের সাথে ল্যাপটপ আকারে যেগুলো ব্যবহার করছি। তো এইসব কম্পিউটার গুলোতে আ ১ম আপনার আসে অপারেটিং সিস্টেম ১৯৭১ সালে। কারণ ১৯৭১ সালেই ১ম পিসি কম্পিউটার আসে। পার্সোনাল কম্পিউটার এটা নিয়ে আসে আইবিএম। আইবিএম ১ম নিয়ে আসে হচ্ছে আপনার পিসি কম্পিউটার। তার আগে ১৯৫১ সালের দিকে আ আপনার ১ম হচ্ছে পূর্ণাঙ্গভাবে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। কোথায়? ২য় প্রজন্মের কম্পিউটারে। অর্থাৎ যেগুলো মেইনফ্রেম কম্পিউটার ছিল। তো ১ম প্রজন্মের যে কম্পিউটার গুলো ছিল সেগুলাতে ওরকম কোনো অপারেটিং সিস্টেম ছিল না। অপারেটিং সিস্টেম পুরোপুরি আসে হচ্ছে ২য় প্রজন্মের কম্পিউটার গুলোতে এবং ২য় প্রজন্মের একটা সিরিজ হচ্ছে মেইনফ্রেম সিরিজ। ওই সিরিজে ১ম বার এটা যুক্ত হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে কখন এটা চালু হয় ১৯৫১ সালে কোথায়? সেটা হচ্ছে ২য় প্রজন্মের কম্পিউটারে কোন সিরিজে? মেইনফ্রেম সিরিজে। এই ৩ টা তথ্য আমরা এখান থেকে জেনে রাখবো। আর পরের যেটা ছিল সেটা হচ্ছে আপনার ১৯৭১ সালের বিষয়টা। ১৯৭১ সালে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানবো যে এটা কবে আরকি। ১৯৭১ সালের কোত আ যে অপারেটিং সিস্টেমটা আসে সেটা হচ্ছে কোথায়? পার্সোনাল কম্পিউটারের জন্য আসে। এটা আমরা একটু জানবো। তার সাথে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ১৯৭১ সালের যে আরেকটা আছে ওই যে কি বলে এটার নামটা, অপারেটিং সিস্টেমের নামটা সেটা ছিল হচ্ছে পিসিএম। পিসিএম আপনাদের শিটে আমি দেখেছি সেটা হচ্ছে সিপিএম হয়ে গেছে। এটা পিসিএম হবে। আপনাদের শিটে আমি যেটা দিয়েছি সেখানে হয়তো ভুলে সিপি হয়ে গেছে। আমার চোখে পড়েছে এটা। পিসিএম হবে। এই পিসিএম হচ্ছে ১ম আপনার পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা অপারেটিং সিস্টেম। ওকে আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে অপারেটিং সিস্টেমটা। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার আচ্ছা এরপরে আমরা হচ্ছে আরো কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলে নেই। তারপরে আমরা আ পরের স্লাইডে যাচ্ছি। তো আমি বলছিলাম যে ইউনিক্স, লিনাক্স, জেনিক্স
এই ৩ টা অপারেটিং সিস্টেমের কথা বলছিলাম যে Unix, Linux, Linux এই ৩ টার পাশাপাশি আমরা আর বাকি যেগুলোর কথা আরকি মনে রাখবো সেটা হচ্ছে আপনার একটা মেসেজ এসেছে। আচ্ছা Unix, Linux, Linux তো Unix, Linux আর হচ্ছে Genix এইটার পরে যেটা বলছেন যে PC-DOS, হ্যাঁ? PC-DOS আছে, তারপর হচ্ছে MS-DOS আছে। তো PC-DOS মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটারের ডিস্ক অপারেটিং সিস্টেম। আর MS-DOS হচ্ছে মাইক্রোসফটের যেটা আছে, মাইক্রোসফটের ডিস্ক অপারেটিং সিস্টেম। তো এখন দেখেন আ আ আর এরপরে যে এগুলা জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে আপনার Mac আছে, Mac OS। তো Mac হচ্ছে যে Macintosh যে কম্পিউটার আছে, তো Macintosh যে কম্পিউটার আছে সেই Macintosh কম্পিউটারের একটা অপারেটিং সিস্টেম হচ্ছে Mac OS মানে হচ্ছে Macintosh অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে MAC, Mac অপারেটিং সিস্টেম। এরপর আছে আপনার Sun Solaris Mac, তারপর হচ্ছে Sun Solaris আছে। এরপর হচ্ছে আপনার Symbian Android। আমি এগুলো আপনাদের জাস্ট একটু ওয়েট করেন, আপনাদের এগুলো উম একসাথে করে দিচ্ছি সবগুলো। আচ্ছা, আমি আপনাকে একটু ফাইলটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, সবাই আশা করি শিটটা দেখতে পাচ্ছেন। এখানে শিটে অনেকগুলো নাম থাকার কথা। আচ্ছা, এইখানে আমরা এই নামগুলো একটু ভালো করে দেখি। যেন এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? ওকে, এই যে এখানে PC-DOS আছে, MS-DOS আছে, Unix, Linux, Unix, তারপর হচ্ছে AIX, তারপর হচ্ছে আপনার Macintosh এর OS, Sun Solaris, তারপর হচ্ছে আপনার Symbian। এই Symbian নামটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো করে পড়তে হবে। Symbian এই নামটা মাথায় রাখতে হবে। আর Android হচ্ছে একটা মোবাইল অপারেটিং সিস্টেম। এটা আমরা আগে পড়েছি। Android হচ্ছে একটা মোবাইল অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে আপনার MS Windows, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখন পর্যন্ত যতগুলো অপারেটিং সিস্টেম আছে তার মধ্যে। তারপর হচ্ছে আপনার এখানে আছে Windows, MS Windows NT, NT হচ্ছে নিউ টেকনোলজি, NT হচ্ছে নিউ টেকনোলজি। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম 2, OS 2। এই সবগুলাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এখানে আসলে বোঝানোর কিছু নাই আর অপারেটিং সিস্টেম গুলো। এগুলো আপনাকে এই লিস্টটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো এরপরে অপারেটিং সিস্টেম যদি এগুলো পড়া হয়ে থাকে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার গুলো একটু দেখতে হবে। তো এখানে ডিভাইস ড্রাইভারের উদাহরণ নাই। তো ডিভাইস ড্রাইভার আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি যখন নতুন একটা ডিভাইস ইনস্টল করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিভাইসের জন্য এটার উপযোগী কোনো একটা সফটওয়্যার আপনার কম্পিউটার বা অন্য যেকোনো জায়গায় যেখানে আপনি ইনস্টল করবেন। ধরেন আপনি কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট করবেন তাহলে আপনার এই প্রিন্টারের উপযোগী একটা সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো যদি আমরা এই এই ধরনের সফটওয়্যার গুলো দেখি সেগুলো হচ্ছে হবে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার। ডিভাইস ড্রাইভার যেগুলা কি করে বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে অন্যান্য ডিভাইসের সংযোগ স্থাপন করে। অর্থাৎ আপনি যখন প্রিন্টার থেকে কোনো কিছু পাঠাবেন বা কম্পিউটার থেকে কোনো কিছু পাঠাবেন তখন কিন্তু আমরা এরকম সিগন্যাল দেই যে কম্পিউটার থেকে একটা সিগন্যাল দিলাম, সেটা প্রিন্টারে গেল। প্রিন্টার কাজটা করার পরে আপনার কম্পিউটারে আবার হচ্ছে একটা রিপ্লাই দিবে। ধরেন আমরা যখন প্রিন্ট করি তখন কিন্তু ইয়ে ওঠে যে বুঝি আমরা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো আমি যখন একটা কমান্ড দিলাম প্রিন্টারকে কম্পিউটার থেকে, তখন কি করবে? প্রিন্টার কি করবে? এই কম্পিউটার থেকে ধরেন শিটটা নিয়ে প্রিন্ট করবে। এই শিটটা আমাদের সামনে আছে। আমি যদি এটাকে প্রিন্ট দিতাম, প্রিন্ট দেওয়ার পরে একটা কমান্ড যেতে হচ্ছে প্রিন্টারে। প্রিন্টার কি করবে? আবার এখান থেকে শিটটা নিয়ে তারপর সে প্রিন্ট করবে। তো এই যে আপনার যোগাযোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। যেহেতু কম্পিউটার এবং হচ্ছে প্রিন্টার ২ টাই আলাদা ২ টা ডিভাইস। তো ২ টার মধ্যে কানেকশন তৈরি করার জন্য এই ধরনের ডিভাইস ড্রাইভার গুলো লাগবে। তো আপনার এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে ডিভাইস ড্রাইভার থেকে? এখান থেকে একটা উদাহরণ দিয়ে বলতে পারে। যেমন এখানে আমি একটা যেমন দিয়ে উদাহরণ দিয়েছি। এটা আমাদের পরিচিত তাই আমি এই প্রিন্টার মনিটরের উদাহরণটা দেই। কারণ এটা হচ্ছে আমাদের পরিচিত এবং এটা আসার মতো। তো এখানে বলা আছে ধরেন আপনি এভাবে চিন্তা করতে পারেন যে নতুন একটা আপনার মনিটর বা একটা নতুন মনিটরের সাথে অন্য যেকোনো একটা ডিভাইস আপনি কানেক্ট করবেন। তো কানেক্ট করার ক্ষেত্রে তখন আমরা কি করব? ডিভাইস ড্রাইভার গুলো ব্যবহার করব। কানেক্ট করার ক্ষেত্রে তখন আমরা কি করব? ডিভাইস ড্রাইভার গুলো ব্যবহার করব। তো ডিভাইস ড্রাইভার থেকে আমাদের আলাদা করে নাম জানতে হবে না। কারণ এইসব ডিভাইস ড্রাইভার আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা, আলাদা করে লাগে। এটার জন্য আলাদা কোনো নাম নাই। প্রিন্টারের জন্য প্রিন্টারের উপযোগী ডিভাইস ড্রাইভার আছে। এরপর আমরা দেখেছিলাম যে ১ম যে ৩ টা ভাগ করেছিলাম আমরা তার মধ্যে ইউটিলিটি প্রোগ্রাম আছে। তো ইউটিলিটি প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আপনাদের বলেছিলাম যে ইউটিলিটি প্রোগ্রামের ভিতরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে।
তো ইউটিলিটি যে প্রোগ্রামগুলো আছে, এটা হচ্ছে আপনার কম্পিউটারের অভ্যন্তরীণ কিছু রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। যেমন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, এটা নিয়ে আমি গতকাল বলেছিলাম যে হচ্ছে আমরা কম্পিউটারের স্পেস অর্থাৎ মেমোরি স্পেস এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এই সফটওয়্যারটা ব্যবহার করি। এটা কম্পিউটারে বিল্ট ইন করাই থাকে। এটা আলাদা করে কানেকশন আলাদা করে ইনস্টল করতে হয় না। এটা কম্পিউটারে দেয়াই থাকে। এটা দিয়ে আমরা কম্পিউটারের বিভিন্ন অংশগুলো কন্ট্রোল করি। অর্থাৎ আমাদের মেমোরি গুলো কন্ট্রোল করি। কোথায় কতটুকু ডিস্ক থাকবে, স্পেস থাকবে কি থাকবে না, স্পেস বাড়ানো, কমানো, জায়গা কমানো, বাড়ানো এই কাজগুলো আমরা করি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এর সাহায্যে। এরপরে আপনার হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে। তো অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা ইউটিলিটি প্রোগ্রাম। এটা হচ্ছে একবারে মোস্ট কমন একটা প্রশ্ন। আপনাকে বলবে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা নিচের কোনটি হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, সরি নিচের কোনটি ইউটিলিটি প্রোগ্রাম। তো আপনার এখানে কয়েকটা ইউটিলিটি প্রোগ্রামের নাম দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, একটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, একটা হচ্ছে লাইব্রেরি প্রোগ্রাম, একটা হচ্ছে লিঙ্কার প্রোগ্রাম, একটা হচ্ছে ফাইল হ্যান্ডলার। তো এই নিচের এগুলো আমাদের ডিটেইলস জানতে হবে না। এগুলো জাস্ট জেনে রাখবো। এগুলো ইউটিলিটি প্রোগ্রামের মধ্যেই আছে। কি, কি ছিল ১ম থেকে আবার? ১ম এ ছিল হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, তারপর ছিল হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো এই ২ টার পরে আমরা পরে পড়বো হচ্ছে এই ৩ টার নাম লাইব্রেরি প্রোগ্রাম, লিঙ্কার প্রোগ্রাম, তারপর হচ্ছে ফাইল হ্যান্ডলার। তো এই ফাইল হ্যান্ডলার হচ্ছে এক ধরনের আ সফটওয়্যার যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে আমরা যখন বিভিন্ন আ ফাইল যখন হচ্ছে আমরা খুলি, ধরেন আপনারা জানেন যে যখন আমরা একটা ফাইল খুলি তখন এর ভিতরে যে সাব ফাইল গুলো থাকে একটা ফোল্ডারের মধ্যে, তখন একটা ১ম এ ফোল্ডার খুললে সেটা কি হয়? অনেকগুলো সাব ফাইল থাকে। তো এই ফাইল হ্যান্ডলার যেগুলা সেগুলো হচ্ছে আপনার এই সাব ফাইল ফোল্ডার গুলো যেগুলো আছে বা সাব ফাইল গুলো যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। তো ধরেন আমি যখন ধরেন একটা ফোল্ডার থেকে কোনো একটা ফাইল ওপেন করলাম, করার পরে এর কাছাকাছি বা এর লিঙ্ক আপ এর যে বাকি যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক RAM এ এসে জমা থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইল হ্যান্ডলার সহায়তা করে ফাইলগুলো হচ্ছে RAM এ নিয়ে আসতে, যেন আমরা পরের বার ক্লিক করার সাথে, সাথে এটা ওপেন হয়ে যায়। অথবা আমাদেরকে কি করে কিছু সাজেশন দেয় ফোল্ডার। তো এইগুলো আপনার হচ্ছে আমাদের কম্পিউটারের বেসিক কিছু সফটওয়্যার যেগুলো আমাদের কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণগুলো আছে সেগুলো করার জন্য লাগবে। তো আমরা এখন হচ্ছে একটু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দিকে একটু ব্যাক করব। তো এইগুলো হচ্ছে আপনার কয়েকটা জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এগুলোর নাম ভালো করে জানতে হবে। এখান থেকে আপনার প্রশ্ন অনেকবার এসেছে এবং এটা আসার মতোই। যে জিনিসগুলো আমরা রেগুলার ব্যবহার করছি, সেই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ সবসময় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত সেগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তো এখানে অনেকগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে। এভাস্ট, আপিরা, এভিজি, নরটন। এগুলো একটু ভালো করে মুখস্থ করবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে এখন লিখে নিতে পারেন। এগুলো লিখে মানে একটা জিনিস আপনি যতবার লিখবেন, পড়বেন তত বেশি মনে থাকবে। যতবার শুনবেন, যতবার বলবেন, যতবার পড়বেন, লিখবেন মনে থাকবে। কারণ এগুলো এত কাছাকাছি, মানে এখন সফটওয়্যার আপনার যখন আরো আমরা ডিটেইলস এ যাবো, আরো অনেকগুলো সফটওয়্যার আছে। তখন দেখবেন যে আপনার পরে আপনার মনে থাকবে না যে কোনটা ইউটিলিটির মধ্যে ছিল, আর কোনটা প্যাকেজ সফটওয়্যারের মধ্যে ছিল, কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ছিল। আবার শুরু থেকে আমি আবার একটু বলি যে আমাদের যতগুলো সফটওয়্যার আমরা ১ম এ ধরেছিলাম সবগুলোকে আমরা ১ম এ ভাগ করেছিলাম এই ৩ টা ২ টা ক্যাটেগরিতে, একটা সিস্টেম আর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেমকে আমরা আবার ভাগ করেছিলাম ৩ টার মধ্যে, ৩ টা ক্যাটেগরিতে। তো আমরা এখন এতক্ষণ সিস্টেম সফটওয়্যারটা দেখেছি। তো সিস্টেম সফটওয়্যারটা পুরোটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ বিষয়। এটা জাস্ট মনে রাখলে আপনার আপনার জন্য সুবিধা হবে। তো কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য পুরো যে সফটওয়্যার গুলো লাগে সবগুলোই হচ্ছে সিস্টেম সফটওয়্যারের ভিতরে। জাস্ট এটুকু মনে রাখেন আপনার জন্য অনেক সুবিধা হবে। তাহলে আপনার এই যে সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা নিয়ে হচ্ছে আপনার সমস্যা হবে যখন আপনি প্রশ্ন দেখবেন, অপশন দেখবেন তখন আপনার বেসিক সমস্যাটা হবে ঠিক এই যে ২ টা জায়গাতে। এটা কি সিস্টেম না হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি আমরা শুধু এটুকু মনে রাখি যে সিস্টেম সফটওয়্যার সবগুলো হচ্ছে মূলত কম্পিউটারের কম্পিউটারের ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো কন্ট্রোলের জন্য, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে ফাইন্ড আউট করতে। তো আমরা এখন যাবো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে। তো কতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে তার মধ্যে আপনার আ এগুলো আমাদের প্রায় সবগুলোই পরিচিত। দেখেন এখানে হচ্ছে আমরা কতগুলো উদাহরণ দিয়েছি। এগুলো দেখলে আপনাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আপনি এক নিমিষে একটা ধারণা তৈরি হবে ১ম এ যে এগুলো আসলে কি। যেমন এখানে হচ্ছে Microsoft PowerPoint আছে, অফিস আছে বা ওয়ার্ড আছে। তারপর হচ্ছে আপনার আ এর বাইরে যেমন হচ্ছে আপনার আমরা PowerPoint যদি বলি PowerPoint আছে বা বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার গুলো আছে। তারপর বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো আছে। আমরা যখন হচ্ছে আপনার মিডিয়া প্লেয়ার যেগুলো আছে, মিডিয়া প্লেয়ার কথা বলতে পারি। ইমেইল সফটওয়্যার আছে। আমি যখন একটা ইমেইল পাঠাবো তখন আমাকে ইমেইল সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো এই ধরনের যত সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড না, মানে অভ্যন্তরীণ কাজের সাথে কানেক্টেড না, এর বাইরে যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলোর সাথে সম্পর্কিত।
ওই সফটওয়্যার গুলোকে আমরা ফেলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যারের মধ্যে। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রধানত আমরা এটাকে ২ টা ক্যাটেগরিতে ভাগ করি। একটা হচ্ছে কাস্টমাইজ, একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। তো এই যে কাস্টমাইজ যে প্রোগ্রাম গুলো আছে, তো এই কাস্টমাইজ প্রোগ্রাম গুলোর এখানে কোনো উদাহরণ নাই ডিরেক্ট, মানে কোনো নাম নাই। এর কারণ হচ্ছে আপনার এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে এরা বিভিন্ন এগুলা শুধু বিভিন্ন বড়, বড় প্রতিষ্ঠানেই ব্যবহার করা হয়। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে, এগুলো ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আপনার এইসব সফটওয়্যার যখন ব্যবহার করা হয় তখন আ ব্যবহারকারী যখন এটা আ কিনেন বা হচ্ছে যেভাবে তৈরি করেন বা যাই করেন, তো তখন তার কিছু রিকোয়ারমেন্ট অনুসারে এটা তৈরি করে। আপনি যখন একটা অফিস বা একটা ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করেন তখন আপনার কাছে কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। আপনি এটাকে এডিট করতে পারবেন না। আপনার ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন না। আপনি যেভাবে পাবেন ঠিক সেভাবেই কিনে এটা ব্যবহার করবেন। আপনি ধরেন একটা মিডিয়া প্লেয়ার, একটা গান শোনার একটা প্লেয়ার, একটা VLC প্লেয়ার বা হচ্ছে অন্য যেকোনো প্লেয়ার আপনি যখন এটা যখন ডাউনলোড দিবেন, এটা পেইড হোক অথবা ফ্রি হোক, তখন আপনি কিন্তু ওইটা আপনার ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন না। এখানে যা আছে তাই, যেভাবে আছে সেভাবেই। তো এইগুলো হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। যেসব হচ্ছে ব্যবহারিক সফটওয়্যারের মধ্যে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, মডিফাই করতে পারি না, এগুলো হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। আর যেগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিই, আমাদের মতো করে আমরা চেঞ্জ করে নেই, সেগুলো হচ্ছে কাস্টমাইজ প্রোগ্রাম। তো ধরেন এই কাস্টমাইজ প্রোগ্রাম গুলা ব্যবহার করা হয় সাধারণত বড়, বড় প্রতিষ্ঠানগুলোতে যেখানে অনেকগুলো মানুষ একসাথে একটা সফটওয়্যার ব্যবহার করে। তো অনেকগুলো মানুষ যখন একসাথে ব্যবহার করে তখন কিছু রিকোয়ারমেন্ট তৈরি হয় যে এখানে অনেকগুলো মানুষ আছে, তো এতগুলো মানুষের জন্য এই সফটওয়্যারটা লোড নিতে পারবে কিনা? ১ম এটা চিন্তা করা হয়। তো তখন কি করা হয়? এই সফটওয়্যারের ক্যাপাবিলিটি বাড়ানো হয়। বা হচ্ছে এই সফটওয়্যারটা যখন অনেকগুলো মানুষ ব্যবহার করবে তখন এটার জন্য অনেকগুলো অপশন তৈরি করা হয়। তো এই কাস্টমাইজ যে প্রোগ্রাম গুলো আছে বা সফটওয়্যার গুলো আছে এটা বেসিক্যালি তৈরি করা হয় কেন? বিভিন্ন ধরনের আ এমন কিছু কাজ করার জন্য যে কাজগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে সফটওয়্যার গুলো তৈরি করে নিবো এবং এগুলো সাধারণত হচ্ছে ব্যাংক বা হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান বা হচ্ছে আপনার মাল্টি ন্যাশনাল যে কোম্পানি গুলো আছে যেখানে সফটওয়্যারের মাধ্যমে অফিসের সবকিছু নিয়ন্ত্রিত হয়। তখন দেখা গেল একটা সেন্ট্রাল সফটওয়্যার থেকে যেখানে নিয়ন্ত্রিত হয়, ওই সেন্ট্রাল সফটওয়্যারটা কি করা হয়? তাদের উপযোগী করা হয়। যেমন আপনি ধরেন আপনার অফিসের জন্য একটা সফটওয়্যার নিবেন, তখন আপনি চাইলেন এমনভাবে যে সফটওয়্যারটা এটার মূল অংশটা বা বেশিরভাগ অংশে আপনার কাছ থেকে কন্ট্রোল হবে। আর এর বিভিন্ন অংশে অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না। তখন আপনাকে ওইভাবে অপশন তৈরি করে দিবে যে এই অংশগুলো শুধু আপনি অ্যাডমিন হিসেবে দেখতে পারবেন। বাকিগুলো যারা আপনার আন্ডারে যারা কাজ করছে তারা হচ্ছে বাকি অংশগুলো দেখবে। অর্থাৎ আপনি কিছু অংশ আপনার জন্য রাখলেন আর কিছু অংশ আপনার আন্ডারে যারা আছে তাদের জন্য রাখলেন অথবা আপনি আপনার যারা কাস্টমার আছে তাদের জন্য সফটওয়্যারের কিছু অংশ উন্মুক্ত করে দিলেন। তো এইগুলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার যেগুলো আমরা আমাদের মতো করে তৈরি করে নেই। তো এই অংশটা আমাদের জন্য দরকার নেই। আমাদের জন্য দরকার হচ্ছে প্যাকেজ সফটওয়্যারটা। তো প্যাকেজ সফটওয়্যার এখানে অনেকগুলো আমরা পাবো। আমাদের এখানে যতগুলো প্যাকেজ সফটওয়্যার আছে, অনেকগুলো প্যাকেজ সফটওয়্যার পাবো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত সফটওয়্যার ব্যবহার করি তার প্রায় সবই হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আমরা রেগুলার যতগুলো সফটওয়্যারের সাথে আমরা আ আমাদের দেখা হয় বা আমরা কাজ করি, ওই সবগুলো সফটওয়্যারই হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম, প্রায় সবই। তো এখন দেখেন এই যে প্যাকেজ যে সফটওয়্যার গুলো আছে, তার মধ্যে ১ম এ আসবে হচ্ছে Microsoft Word। আচ্ছা আমাদের ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে।